হাই স্কুলে সবাইকে স্বাগত। চলছে আর.এস. আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আজকে আমরা আলোচনা করব অনুপাত এবং সমানুপাত চ্যাপ্টার নিয়ে। এই চ্যাপ্টারের আগে যে অঙ্কগুলো করা হয়েছে আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তবে এই চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এই ধরনের ভিডিও আসতেই থাকবে, পরপর আরও নতুন ধরনের সিরিজ আসবে, যাতে করে প্রত্যেকটা পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী যে সমস্ত অঙ্ক এই সব সিরিজে আলোচনা করা হয় তা কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের প্রথম অঙ্ক 196 দাগের অঙ্ক। এটা বলেছে যে এ এর সঙ্গে সি এর সমানুপাতিক এবং বি এর সঙ্গে সি সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক। এখানে আমরা ভেদের অ্যাপ্লাই করব, ভেদটাকে। এখানে যেহেতু বলেছে এর সঙ্গে সি সমানুপাতিক, তাহলে এ ভেরিয়েজ সি। প্রথম যেটা হলো বির সঙ্গে সি সমানুপাতিক, ভি ভেরিয়েজ সি। এটা সমানুপাতিক বলেছে, ব্যস্তানুপাতিক বলেনি, তাহলে এটা এইভাবে এই অনুপাতে যাবে। তো এই দুটো দেওয়া আছে, তাহলে আমরা এটাকে সমান করতে গেলে এখানে একটা কনস্ট্যান্ট K1 ধরে নেব সি, আর এটাকে সমান করতে গেলে এটা K2 সি, দুটো কনস্ট্যান্ট ধরলাম। এইবারে যে কন্ডিশনগুলো বলেছে সেটা একটা একটা করে আমরা পরীক্ষা করব। 1 নম্বরে যেটা বলেছে এর দাগে দেখে নিই সেটা কতটা ঠিক। a প্লাস বি সমান K1 সি প্লাস K2 সি, এই দুটো যদি আমি ব্যবহার করি তাহলে সি ইন্টু K1 প্লাস K2। K1 K2 একটা ধ্রুবক, তাহলে আমরা বলতে পারি a প্লাস বি ভেরিয়েজ সি। এটা তাহলে হয়ে গেল। ওই একই রকমভাবে তো যারা ভেদ সম্পর্কে বেশি আইডিয়া আছে তাদের তো এটা কোনো অসুবিধা হবে না। তো এই সম্পর্কে একটু ছোট্ট করে বলে দিই। এখানে অনুপাতটা দু রকমের ভাবে হয়, সমানুপাত এবং ব্যস্তানুপাত। যদি সমানুপাত ধরো এক্স আর ওয়াই, এদের মধ্যে যদি সমানুপাতিক সম্পর্ক হয় তাহলে এটা এইভাবে ভ্যারি করে। তার মানে কি এক্স বাড়লে ওয়াই বাড়বে আর এক্স কমলে ওয়াই কমবে। কিন্তু এদের মধ্যে যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় তখন এই এক্স ওয়াইয়ের মধ্যে, তখন সেটাকে লেখা হবে কি এক্স ভেরিয়েজ 1/y। এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার অর্থ হচ্ছে কি এক্স বাড়লে ওয়াই কমবে, ওয়াই বাড়লে এক্স কমবে। এ দুটোর একটা ছবি আছে, এইটার ছবিটা এইরকমভাবে হয় আর এটার ছবিটা এইরকমভাবে হয়। এইটা একটু যদি আরেকটু আমি বোঝাই তাহলে এটার কত হবে, এখানে এক্সের মান যত হবে ওয়াইয়ের মান তত সেই রকমভাবে বেড়ে যাবে। এক্সের মান যেমন বাড়বে ওয়াইয়ের মান সেইভাবে বাড়বে। এইভাবে এক্সের মান বাড়াতে থাকলে ওয়াইয়ের মানও এইভাবে বাড়তে থাকবে, ঠিক আছে। কিন্তু এটার ক্ষেত্রে এক্সের মান যদি আমি বাড়াই, এখানে এক্সের যা মান আছে, এখানে ওয়াইয়ের যা মান আছে, এখান থেকে যদি আমি এইভাবে একটার মান বাড়িয়ে দিই অপরটা কমতে থাকবে, একটা কমালে অপরটা বাড়তে থাকবে। এইভাবে এটা ঠিক উল্টো সম্পর্ক। তো এইটাকে বলবো আমরা ব্যস্তানুপাত, এটাকে বলবো সমানুপাত। তো এইভাবে দুটো আলাদা আলাদা সম্পর্ক থাকে, এটা ভেদের সাহায্যে করতে হয়। একে আমরা সবসময় ক্যালকুলেশান করতে গেলে ইকুয়েশান আকারে ধরবো। ইকুয়েশান আকারে ধরতে গেলে একটা ভেদ ধ্রুবক এখানে ধরতে হয়, যেটা অশূন্য ভেদ ধ্রুবক। সেটাকে আমরা যে কোনো কনস্ট্যান্ট ধরতে পারি। এখানে আমরা K1 K2 ধরেছি, এল এম এন যা কিছু আমরা ধরতে পারি। তো সেটা সবসময় ভেদ ধ্রুবক হিসেবে আমাদের বলে দিতে হবে। তো তাহলে একে আমরা ইকুয়েশান আকারে তৈরি করব, ভেদ ধ্রুবক গুণ করে, দ্বিতীয় পার্টের সঙ্গে ভেদ ধ্রুবক গুণ করে আমরা একে ইকুয়েশান আকারে তৈরি করব, তারপরে ক্যালকুলেশন করব। এখানে তাই হয়েছে। প্রথমে এটার ভেদ হিসেবে ধরা হয়েছে, তারপরে সেটা ইকুয়েশান আকারে কনস্ট্যান্ট গুণ করে ইকুয়েশান আকারে তৈরি করা হলো। তারপরে যেটা একটা একটা চেয়েছে আমরা একটা একটা পরীক্ষা করে দেখব। এটা স্যাটিসফাই করেছে, প্রথমটা স্যাটিসফাই করেছে। তারপরেরগুলো দেখি। বি এর দাগের যেটা এ মাইনাস বি, এখানে কী হবে দেখে নিই এবার। K1 সি মাইনাস K2 সি। তো এটা K1 মাইনাস K2। আচ্ছা, দুটো কনস্ট্যান্টের সঙ্গে যোগ বিয়োগ যাই করি, যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি না কেন সেটা কনস্ট্যান্ট হবে। তো এটার ক্ষেত্রে দুটো কনস্ট্যান্ট বিয়োগ করলে এটাও কনস্ট্যান্ট হবে, আর এটা সি। তাহলে এটাকে আমরা, যেহেতু এটা কনস্ট্যান্ট ইন্টু সি, এটাকে আমরা লিখতে পারি এত ভেরিয়েজ সি। কিন্তু এটা 1/c করেছে, তাহলে এটা হবে না। এবারে তিন নম্বরে যেটা যদি গুণ করে দিই সি এর দাগে, এ বি যদি গুণ করে দিই, রুট এ বি যদি বের করতে চাই, তাহলে রুট অফ K1 সি ইন্টু K2 সি। তাহলে রুটের ভিতরে K1 K2 থাকলো, সি স্কোয়ার হয়ে যাবে, ওটা বাইরে বেরিয়ে গেল। তার মানে এটা রুট K1 K2 এটাও কনস্ট্যান্ট। তাহলে এটাতে আমরা লিখতে পারি রুট এ বি ভেরিয়েজ সি, রুট
এ বি ভেরিয়েস সি, তার মানে এখানে যদি আমরা এখানে দুটো সি হচ্ছে দুটোর ক্ষেত্রে, তাহলে এখনও পর্যন্ত আমাদের দুটো এখানে স্যাটিসফাই করলো, এ আর বি, শুধু এ আর সি, বিটা হলো না। এবার লাস্টেরটা দেখে নিই, এ বাই বি। তাহলে এ বাই বি, এ সমান হচ্ছে কে ওয়ান সি আর এ টু হচ্ছে কে টু সি। তো এই যে কে ওয়ান বাই কে টু, এটাও তো একটা কনস্ট্যান্ট। একে এই দুটো কনস্ট্যান্টকে যোগ বিয়োগ গুণভাগ রুট যাই করি না কেন সেটা কনস্ট্যান্ট হয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই সিটা কেটে যাবে, তাহলে এইটা শুধু ধ্রুবক পড়ে থাকবে। তাহলে এটা সমান আমরা বলতে পারি কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে এটাই বলেছে। তাহলে এই তিনটে এখানে ঠিক আছে। তাহলে কোনটি সঠিক বললে এই তিনটে হবে। আর এখানে অ্যাকচুয়ালি এটা প্রশ্ন হতো কোনটি সঠিক নয়, তাহলে বিয়ের দাগেরটা কারেক্ট হতো। আশা করি বোঝাতে পারলাম। তো এখানে ভেদের একটু কনসেপ্ট থাকতে হবে। যাদের যাদের ভেদ একটু ভুলে গেছো তারা ভেদের যদি যে ভিডিওগুলো আছে সেগুলো অবশ্যই দেখে নেবে, না হলে ভেদের একটু পড়ে নিয়ে তারপরে এটা করতে পারো, তাহলে কোনো অসুবিধা হবে না। আমিও এখানে কিছুটা বলে দেওয়ার চেষ্টা করলাম। এরপরে যাচ্ছি পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্ক যেটা বলেছে এখানে 197 দাগের অঙ্ক। তো এটাও একটা ভেদের অঙ্ক। এখানে বলেছে যদি এক্স ও ওয়াই এর ব্যস্তানুপাত, আচ্ছা এখানে ভেদের সূত্র কাজে লেগেছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা অনুপাতের অঙ্ক, অনুপাত সমানুপাতের অঙ্ক। যদি এক্স ওয়াই এর ব্যস্তানুপাত এবং ওয়াই জেডের সমানুপাত হয়, তাহলে এক্স জেড সমান কোনটা হবে এই চারটার মধ্যে? আচ্ছা এখানে প্রথম যে কন্ডিশনটা বলেছে এক্স ওয়াইয়ের সঙ্গে ব্যস্তানুপাত, তাহলে এক্স ভেরিয়েজ 1/y, যেটা আমি আগে আলোচনা করেছিলাম 1/y। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এক্স ইজিক্যাল টু কে 1/y, এটা এক নম্বর গেল। এবার দ্বিতীয় বলেছে কি না, ওয়াই জেডের সঙ্গে সমানুপাতিক সম্পর্ক। এক্সের মানে ওই এক্স অ্যাকচুয়াল এটা পুরোটা একটাই সেন্টেন্স, এক্স ওয়াইয়ের সঙ্গে ব্যস্তানুপাত এবং ওয়াই জেডের সঙ্গে সমানুপাত সম্পর্ক। তাহলে এক্সের ওয়াই জেডের সঙ্গে যদি ওই ওয়াইয়ের সঙ্গে ব্যস্তানুপাত সম্পর্ক, এবং তাহলে জেডের সঙ্গে, না এটা আরেকটা একটু ভুল হলো, এখানে ওয়াইটা জেডের সঙ্গে সমানুপাত। তাহলে ওয়াইটা জেডের সঙ্গে যদি সমানুপাত হয়, ওয়াই ভেরিয়াস জেড, এটা মানে হচ্ছে ওয়াই ইজিক্যাল টু কে টু জেড। দুটো একই কনস্ট্যান্ট নিলে কিন্তু হবে না, দুটো আলাদা কনস্ট্যান্ট নিয়ে ক্যালকুলেশন সবসময় করতে হবে। এইবারে আমরা যেহেতু এখানে এক্স জেডের সম্পর্ক চেয়েছে, তাহলে ওয়াইটাকে এলিমিনেট করতে হবে। এই ওয়াইয়ের জায়গাতে এখানে মান বসিয়ে দেবো। তাহলে এখানে যদি এক্সের পরিবর্তে অতএব এক্স সমান কে 1/, ওয়াইয়ের মানটা বসিয়ে দিই কে টু জেড, তাহলে আমরা কি পাচ্ছি, এটা উপাশে নিয়ে গুণ করে দেবো, এক্স জেড ইজিক্যাল টু কে 1/k2 সমান হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। তো তাহলে দেখে নিই এখানে সির দাগের অপশানটা কারেক্ট অপশান, এটি একটি ধ্রুবক। নেক্সট অঙ্ক। এটাই বলেছে কোনো বস্তুর পতনশীল উচ্চতা সময়ের বর্গের সমানুপাতিক। একটি বস্তু 2 সেকেন্ডে 64 সেন্টিমিটার নিচে পড়ে, তাহলে 6 সেকেন্ডে বস্তুটি কত উচ্চতা থেকে পড়বে? 198 দাগের অঙ্ক। এটাতে বলেছে কি যে এর উচ্চতাটা তার সময়ের বর্গের সঙ্গে সমানুপাতিক। তাহলে উচ্চতা এখানে আমি এইচ ধরে নিচ্ছি আর সময়টা ধরে নিচ্ছি, সময় সমান টি সেকেন্ড, আর উচ্চতা এই সেন্টিমিটারে। তো সেন্টিমিটারে একক ছিল যেহেতু, আর এটা সেকেন্ডে ছিল, সেইভাবে ধরা হয়েছে। তাহলে যেখানে যেটা সম্পর্ক বলেছে, উচ্চতাটা কি করেছে, সময়ের বর্গের সঙ্গে মানে টি স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক। এটা হচ্ছে এখানকার সম্পর্ক। তো এই সম্পর্ক থেকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। এখান থেকে তাহলে আমরা এইচ ইজিক্যাল টু কে টি স্কোয়ার বলতে পারি। এইবারে বলেছি 2 সেকেন্ড হলে সেটা 64, দূরত্বটা 64 সেন্টিমিটার হয়। তাহলে দূরত্ব যদি 64 এটিতে বসিয়ে দিই, 2 সেকেন্ড
তাহলে এটা 4 হয়ে যাবে, 4টা উপাসে গেলে কে ইজিক্যাল টু 64/4, 16 4 64, তাহলে কে এর মান হচ্ছে 16। কে এর মান যদি 16 হয় তাহলে এটা অরিজিনাল হবে কত, এইচ ইজিক্যাল টু 16t²। এইবারে বলেছে কি যে তাহলে 6 সেকেন্ডে বস্তুটি কত উচ্চতা থেকে পড়বে। এবারে সেকেন্ডটা যদি 6 হয় তাহলে এটা কি হবে, 6² হয়ে যাবে এটা, তাহলে 6 6 36, 16 ইন্টু 36, এই ক্যালকুলেশনটা আমাদের করতে হবে। তো এটা যত উত্তর হবে সেটা থেকে আমরা খুব সহজে আমরা এটা বের করে নিতে পারবো। তো দেখা যাক, এটাতে 36, 16 আর 36 যদি গুণ করি, 6 6 36, 3 হাতে 6 একে 6, 3 9, আচ্ছা 16 3 48, 6 7 5, 576 সেমি। তাহলে 576 ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। পরের অঙ্ক 199 দাগের অঙ্ক, এটা বলেছে ওয়াইয়ের সঙ্গে x+3 সরলভেদে আছে, তার মানে এটাকে এইভাবে লিখব, ওয়াই ভেরিয়েজ x+3। তাহলে এটাকে কনস্ট্যান্ট দিয়ে ওয়াই ইজিক্যাল টু কে ইন্টু x+3। এইবারে বলেছে কি যখন ওয়াই ইজিক্যাল টু 8, ওয়াই ইজিক্যাল টু যদি 8 হয়, এক্স ইজিক্যাল টু যদি 1 হয়, ওয়াই ইজিক্যাল টু 8 যখন এক্স ইজিক্যাল টু 1, তো সেক্ষেত্রে ওয়াইয়ের জায়গায় 8 আর এক্স ইজিক্যাল টু 1 বসিয়ে দেবো। এখানে কী লাভ না, কে এর মানটা পাবো, এটা 4 হয়ে যাচ্ছে, তাহলে 8 ইজিক্যাল টু 4k, অতএব কে ইজিক্যাল টু 8/4 সমান হচ্ছে 2। কে এর মান পেলাম আমরা 2। কে এর মান যেহেতু 2 পেয়েছি, তাহলে মূল যে ইকুয়েশানটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি না, ওয়াই ইজিক্যাল টু 2 ইন্টু x+3। এইবারে যখন এক্স ইজিক্যাল টু 2, এক্স ইজিক্যাল টু 2 হলে তাহলে কি হবে না, 2 ইন্টু 2 + 3, 5 ইন্টু 2 মানে 10। তাহলে এখানে বিট দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। ধীরে ধীরে এই ধরনের অঙ্কগুলো কিন্তু প্রথম থেকে দেখলে ধীরে ধীরে এই অঙ্কগুলো খুব সহজ মনে হবে এবং বেসিক যে আইডিয়াটা, কনসেপ্টটা সেটা ক্লিয়ার হবে। তো এরপরে চলে যাচ্ছি 202 দাগের অঙ্ক। এটা একটু অন্য রকমের অঙ্ক আছে। এখানে একটা ছক দেওয়া আছে, টেবিল দেওয়া আছে। সেই টেবিল থেকে আমাদের প্রথমে ইকুয়েশান তৈরি করতে হবে। সেখান থেকে আমাদের এই যে মানগুলো এখানে আননোন মান আছে সেই মানগুলো বের করতে হবে। তো দেখা যাক এটা কিভাবে করা যায়। 202 দাগের অঙ্ক। তো এটার ক্ষেত্রে আমরা কি করব, যেহেতু বিপরীত সম্পর্ক এখানে বলা আছে পরিবর্তনশীল, তো তাহলে এইটাতে এম আর এনের মধ্যে সম্পর্ক হবে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটা এইভাবে আমরা লিখব। তো এটাকে আমরা তাহলে এখান থেকে লিখতে পারি এম ইজিক্যাল টু 1, এম ইজিক্যাল টু কে বাই এন, যেখানে কে এটা হচ্ছে ধ্রুবক। এইবার মানগুলো এখানে প্রথমে যে মানগুলো আছে বসিয়ে দিই, একটা 15, একটা -4। তো এম এর মানটা 15 কখন হবে না, এন এর মানটা যখন -4 হবে। তো তাহলে সেই ক্ষেত্রে সেখান থেকে আমরা কে এর মানটা কী পাবো, ওটা উপাসে গেলে গুণ হয়ে যাবে, 15 গুণিতক -4, 15 4 60, -60। তাহলে কে এর মান পেয়ে গেলাম -60। তাহলে আমাদের মূল ইকুয়েশানটা যেটা হচ্ছে সেটা কি হচ্ছে না, এম ইজিক্যাল টু -60/n, এটা হচ্ছে মূল ইকুয়েশান। এইবারে একটা একটা করে বসাবো, একটা একটার মান পাবো। এখানে যখন এম যখন -6, এন তখন ক্যাপিটাল এ, তাহলে মানগুলো বসাই। -6 ইজিক্যাল টু -60/ক্যাপিটাল এ, তাহলে দুটো মাইনাস কেটে যাচ্ছে। এ সমান হচ্ছে কত, 60/6 সমান হবে 10। এর মান পেয়ে গেলাম 10। এবারে দ্বিতীয়টার ক্ষেত্রে দেখব কি, এম এর মান 2 হলে বি এর মান, এম যখন 2 আর এন যখন বি, তাহলে এই ইকুয়েশানে আমরা, এটা হচ্ছে মূল ইকুয়েশান, এই ইকুয়েশানে মানগুলো বসাবো। তো এখানে তাহলে বসিয়ে দিই 2 ইজিক্যাল টু -60/বি। এবারে বি সমান কত পাবো, বি সমান পাবো -60/2, এটাও পাশে যাবে, ওটাই পাশে আসবে, তাহলে এটা হবে -30। বির মান পেলাম -30, এখানে একটা মান, এখানে একটা মান। এবারে 3 নম্বর মানটা পাবো সির মান। সির মান কি বলেছে, এম যখন সি,
n তখন 60, তাহলে ওই ইকুয়েশনে বসিয়ে দিই c = -60/60, তাহলে এটা -1 হয়ে যাবে, তাহলে আর একটা মান হবে -1। তাহলে ABC এর মান এখানে চেয়েছে একটা 10, একটা -30, একটা -1, 10 -30 -1, সির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি এটা বুঝতে অসুবিধা হয়নি। 206 দাগের অঙ্ক বলেছে একটি কলেজে ছেলে ও মেয়ের অনুপাত 3:2, যদি 20% ছেলে এবং 25% মেয়ে প্রাপ্তবয়স্ক হয় তাহলে অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর শতকরা হার কত। তো এইখানে কিন্তু অনুপাত আর শতকরা একসঙ্গে মেশানো আছে, এই ধরনের অঙ্ক কিন্তু প্রচুর পড়ে এবং এই কনসেপ্টের যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো কিন্তু খুব যত্ন সহকারে খুব মন দিয়ে করতে হয়, না হলে কিন্তু এই অঙ্ক ভুল হওয়ার পসিবিলিটি আছে। যে ধরনের অঙ্কে ডাইরেক্ট সূত্র ইউজ হচ্ছে না, বিভিন্ন ধরনের চ্যাপ্টারের কনসেপ্ট জড়িয়ে আছে, সেই সব অঙ্ক কিন্তু খুব মন দিয়ে করতে হয়, না হলে কিন্তু সেই অঙ্ক ভুলের সম্ভাবনাটা বেশি। তো এইখানে যেটা আছে যে প্রথমে আমরা এখানে দেখছি কি যে একটি কলেজের ছেলে এবং মেয়ে তাদের অনুপাত আছে ছেলে অনুপাত মেয়ে, সেটা আছে কত 3:2। তাহলে এক্ষেত্রে আমরা ছেলে ধরলাম 3x আর মেয়ে ধরে নিলাম 2x, মোট হচ্ছে কত 5x। তো এইখানে যেটা বলেছে যে ছেলের যদি 20% প্রাপ্তবয়স্ক হয় তাহলে 3x এর 20% মানে 20/100 এরা প্রাপ্তবয়স্ক, প্লাস মেয়েদের ক্ষেত্রে 2x এর কত পার্সেন্ট 25%, এটা 25% প্রাপ্তবয়স্ক। তাহলে মোট প্রাপ্তবয়স্ক হচ্ছে এইটা। তো দেখে নিই এটা কত হয়, এটা 5-এ যাবে, এটা 4-এ যাবে, 20 5-এ 100 আর 25 4-এ 100। তো এবারে ক্যালকুলেশন করলে হবে 3/5x প্লাস 2/4 বা 1/2, এটা 2 কেটে যাবে x। তো এটাকে যদি আমি ক্যালকুলেশন করে নিই 10 হবে লসাগু, 2 দিয়ে এটা 6x প্লাস এটা 5 দিয়ে 5x, মানে 11x/10। এইটা হবে আমাদের যে মোট প্রাপ্তবয়স্ক স্টুডেন্ট হলো এটা। তাহলে অপ্রাপ্তবয়স্ক স্টুডেন্ট সংখ্যা কত হচ্ছে, মোট ছিল আমাদের এখানে 2x প্লাস 3x মানে 5x। তো সেখান থেকে যদি আমি 11x/10 এটা বিয়োগ করে দিই, যেটা আমাদের টোটাল থেকে আমাদের যেটা প্রাপ্তবয়স্ক স্টুডেন্ট হচ্ছে, সেই প্রাপ্তবয়স্ক স্টুডেন্ট যদি ওখান থেকে আমরা বিয়োগ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো না অপ্রাপ্তবয়স্ক যারা তাদের এখানে পরিমাণটা পেয়ে যাব। তাহলে 50 - 11, 50 - 11 হচ্ছে কত 39x/10। এইটা হচ্ছে আমাদের অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়ের সংখ্যা, অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়ের সংখ্যা। কিন্তু এটা চাইনি, চেয়েছে কত অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়ের শতকরা হার কত হবে। তো নির্ণয় শতকরা হার, কত হচ্ছে না এই পরিমাণে হচ্ছে অপ্রাপ্তবয়স্ক, আর এটাকে কতর মধ্যে হচ্ছে না এটা আমাদের টোটাল কি ছিল 5x স্টুডেন্টের সংখ্যা, তাহলে 5x এর মধ্যে এই পরিমাণে আছে, তাহলে সেক্ষেত্রে এটা বাই 5x আমরা করব ইন্টু 100%। এটাই হবে আমাদের ক্যালকুলেশানের জিনিস, এটা বাই 10 ইন্টু 1/5x ইন্টু 100। তাহলে x কেটে যাচ্ছে, এটাতে 10 10-এ 100, 5 2-এ 100। আচ্ছা 39 ইন্টু 2, তাহলে 9 দিয়ে 18, 3 দিয়ে 6 1 7, 78%। তাহলে সির দাগের অপশানটা কারেক্ট অপশান, এটার উত্তর হবে 78%। নেক্সট অঙ্ক 207 দাগের অঙ্ক। এটা কি বলেছে একবার দেখে নিই। একটি টেবিল ও একটি চেয়ারের দামের অনুপাত 5:7। যদি চেয়ার
এবং টেবিলের দাম যথাক্রমে 20% এবং 10% বৃদ্ধি পায়, নতুন দামের অনুপাত কত হবে? তো তাহলে আচ্ছা, টেবিলের দাম, এই অঙ্ক কিন্তু প্রচুরবার পরীক্ষায় পড়েছে, এই ধরনের অঙ্ক। তো এই অঙ্কগুলো একটু ভালো করে দেখতে হবে, না হলে কিন্তু এই অঙ্কগুলো ভুল হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা ধরে নিচ্ছি টেবিলের দাম হচ্ছে 5x টাকা আর চেয়ারের দাম 7x টাকা। এখানে টেবিলটা প্রথমে আছে, তারপরে চেয়ার আছে, এটা লক্ষ্য করা দরকার। আমাদের চেয়েছে নতুন দামের অনুপাত, এই দুটো লক্ষ্য করব কেন না, তারপরে ঠিক উল্টে দেওয়া আছে যে চেয়ার ও টেবিলের দাম যথাক্রমে 20% এবং 10% বৃদ্ধি পেল। এই একটু অন্যমনস্ক হলে কিন্তু এটা আমরা এটার সঙ্গে এটার সঙ্গে এটা গুলিয়ে করে ফেলবো, যে এই প্রথমটার সঙ্গে এইটা ভাববো যে এটা যেহেতু এটা প্রথমে টেবিল আছে তাহলে এটা টেবিলের পার্সেন্টেজ, এটা যেহেতু চেয়ার আছে এটা চেয়ারের পার্সেন্টেজ। না, এখানে কিন্তু মন দিয়ে দেখতে হবে যে কোনটার এই সিকোয়েন্সটা কেমনভাবে আছে, এই সিকোয়েন্সটা কেমনভাবে আছে, এটা ঠিক উল্টো আছে। তাহলে এখানে চেয়ারের দাম 20% বাড়লো আর টেবিলের দাম 10% বাড়লো, তাহলে চেয়ারের নতুন দাম, বাট এখানে টেবিলটা যেহেতু ধরেছি টেবিলের নতুন দাম ধরে নিই, টেবিলের নতুন দাম টেবিলটা কত ছিল 5x। আচ্ছা, টেবিলটা বাড়লো কত না, টেবিল বৃদ্ধি পেল 10%, মানে বেড়ে হলো কত 110%, 110/100। তাহলে এটা 0 0 কেটে যাবে, 5 2 10, 11x/2 টাকা। 5x ছিল, সেটা বেড়ে হলো এইটা। আচ্ছা, চেয়ারের নতুন দাম আগে ছিল 7x, এখন সেটা 20% বাড়ছে, 120/100। তাহলে 0 0 কেটে দিলাম। আচ্ছা, এটা 6 হবে, এখানে 5 হবে, আর কাটবে না, 7 6 42x/5 টাকা। তো চেয়ার টেবিলের নতুন দাম পেলাম, এটা বৃদ্ধিপ্রাপ্ত দাম, এই দামের অনুপাত চেয়েছে। তো এই যে অনুপাতটা বের করব, এটা প্রথমে কাকে রাখবো না, প্রথম যেই সিকোয়েন্সে অনুপাত দেওয়া ছিল সেই সিকোয়েন্সে রাখবো। তাহলে নতুন দামের অনুপাত সমান, তো প্রথমে টেবিল ছিল, তাহলে 11x/2 অনুপাত 42x/5, এক্স কেটে যাবে, তাহলে থাকছে 11/2 অনুপাত 42/5। একে যদি 10 দিয়ে গুণ করি, তাহলে এখানে 10 দিয়ে গুণ করলে 5 55 হয়ে যাবে, আর এটাকে 10 দিয়ে গুণ করলে 42, 10 দিয়ে গুণ করলে 2 2 5 2 10 দিয়ে কেটে যাবে, 2 থাকবে এখানে, তার মানে হচ্ছে কত 84, 55/84। তো এটা কিভাবে হলো না, এটার নিয়ম হচ্ছে যে যদি ভগ্নাংশের অনুপাত থাকে, এর হরগুলোর আমরা লসাগু করব, সেই লসাগু দিয়ে দুটোকে একই সংখ্যা দিয়ে গুণ করব। এর লসাগু কত হচ্ছে 10, তাহলে দুটোকে 10 দিয়ে গুণ করলে একে আমি পূর্ণ সংখ্যায় নিয়ে যাব। এখানে অনুপাত সবসময় কিন্তু পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হয়, তাছাড়া এখানে যেহেতু পূর্ণ সংখ্যায় অনুপাত আছে সেহেতু ওইভাবেই আমরা নিয়ে যাব। তাহলে এটাই হবে বির দাগের অপশানটা হবে কারেক্ট অপশান। নেক্সট অঙ্ক, এটা বলেছে এক পরিবারে চাল, মাছ এবং তেলের দামের অনুপাত 12:17:13। ওই দ্রব্যগুলোর দাম যথাক্রমে 20%, 30% এবং 50% বৃদ্ধি পেলে দ্রব্যগুলোর ওই পরিবারের মোট কত শতাংশ খরচ বৃদ্ধি পাবে? আচ্ছা, এখানে ওই একই রকমের অঙ্ক, কিন্তু এখানে 3টে জিনিস দিয়ে দিয়েছে। আগে যেরকম দুটো দুটো করে হচ্ছিল, এখানে 3টে 3টে করে হবে। তো প্রথমে 3টের অনুপাত, যেখানে চাল হচ্ছে এখানে কত, এখানে চাল আমরা দেখতে পাচ্ছি 12x ধরে নিলাম। আচ্ছা, তারপরে কত আছে মাছ এখানে 17x ধরলাম। তারপরে আছে কি না তেলের খরচ, এখানে দামের অনুপাত ধরলাম 13x। এই তিনটে টাকা হলো। এইবারে কি বলেছে যে 20% চালের দাম,
মাছের দাম 30% এবং তেলের দাম 50% বৃদ্ধি পেল। দ্রব্যগুলি ওই পরিবারে মোট কত শতাংশ খরচ বৃদ্ধি পাবে? এতে মোট খরচ কত হচ্ছে? মোট খরচ বর্তমানে মোট খরচ হচ্ছে কত? 12x প্লাস 17x প্লাস 13x। তাহলে 13 17 এটা 30 হয়ে যাচ্ছে, এটা 42x টাকা এখন বর্তমানে খরচ হচ্ছে। এবারে ওটা বৃদ্ধি পেয়ে যতটা হয়েছে, কতটা বৃদ্ধি পেল সেটা আমাদের বের করে নিতে হবে। তো এই ক্ষেত্রে এটা 3 হবে, এটা 13 নয়, এখানে এটা 3 হবে। তো তাহলে এটা ক্যালকুলেশন করলে এটা কত হবে না, 17 দিনে 20 আর 2 32, এটা 32 হবে, 42 নয়, 10 কমে গেল। আচ্ছা, এটা 32 টোটাল হচ্ছে মোট খরচ। এখন মানে এটা এই মুহূর্তে দ্রব্যগুলো জিনিসের দাম বাড়ার আগে এটা। এবারে দাম বেড়ে ধরুন চালের নতুন দাম কত হচ্ছে? চাল এই মুহূর্তে আছে 12x, এটা বেড়ে কত পার্সেন্ট বাড়বে? 20% বাড়বে, তার মানে 120 বেড়ে হবে 120। তো এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 0 0 কেটে দিলাম, এক্ষেত্রে 12 6 এটা 5-এ যাবে, তাহলে 12 6 72x/5। আচ্ছা, দ্বিতীয়টার ক্ষেত্রে কি আছে? মাছের নতুন দাম কি হচ্ছে? মাছ 17x ছিল, তার সঙ্গে 30%, 130/100, 0 কেটে যাবে, আর কিছুই কাটবে না। 17কে 13 দিয়ে গুণ করে 10 দিয়ে আমাদের ভাগ করব, এটা 10টা নিচে থেকে যাবে, বাকিটা উপরে গুণ করে দেখব যে এটা কত হয়। 13কে 17 দিয়ে গুণ করব, এটা হবে 221/10x। আচ্ছা, তারপরেরটা যেটা আছে যে তেলের নতুন দাম কি হচ্ছে? তেল ছিল 3x, সেটাতে কত পার্সেন্ট বেড়েছে? 50%, তাহলে 150/100। আচ্ছা, 0 0 একটা কেটে গেল, 5 3 15, 5 2 10, তার মানে 9x/2। তাহলে এই তিনটে পেলাম। এবার এই তিনটে যোগ করলে বর্ধিত মূল্য পাবো। আচ্ছা, দ্রব্যগুলির বর্ধিত মূল্য তাহলে যদি তিনটে যোগ করি, 72x/5 প্লাস 221/10x প্লাস 9x/2, এই তিনটে যোগ করতে হবে। এই তিনটে যোগ করলে আমরা কি পাই একবার দেখে নিই, এটা ক্যালকুলেশন করলে। তো এই তিনটে ক্যালকুলেশন করলে আমরা পাবো 41x টাকা। তো সিম্পল ক্যালকুলেশন, এর লসাগু হবে 10, তাহলে এটা 2 দিয়ে গুণ হবে, এটা যেটা আছে সেটা থাকবে, আর এটা 5 দিয়ে গুণ হবে, দিয়ে আমরা ক্যালকুলেশন করব, সেটা কেটে 41x হবে। এইবারে আমাদের ছিল 32x, সেটা বেড়ে হলো কত? 41x। তাহলে যে পরিমাণে বাড়ছে সেটা হচ্ছে এটা থেকে এটা বিয়োগ করলে 9x পরিমাণে টাকা বাড়ছে, তাহলে খরচ বাড়বে সমান 41x মাইনাস 32x সমান 9x টাকা। 9x টাকা খরচ বাড়ছে। তাহলে এই যে 9x টাকায় খরচ বাড়লো, এটা কত টাকার মধ্যে বাড়ছে না? 32x টাকার মধ্যে, মানে প্রাথমিকভাবে যে টাকাটা ছিল 32xের মধ্যে, আর এটার পার্সেন্টেজটা আমাদের বের করতে হবে। অতএব নির্ণেয় শতকরা যেটা আমাদের হচ্ছে 9x বাই, এখানে প্রথমে ছিল 32x ইন্টু 100%, তাহলে x কেটে যাবে। আচ্ছা, এটা যদি 4-এ কাটে, 8 4-এ 32, আর এটা 25 4-এ 100, এই পর্যন্ত। এখানে আর তো এর ক্যালকুলেশন করা যাবে না, এটাকে তাহলে 25 9 225, 225/8, তাহলে 8 3-এ 8 2-এ 16, 65,
8 8 8 64 1 এইটা, তাহলে 28.1 এটা পার্সেন্ট চিহ্নটা থাকবে শেষে। তো 28.1 সির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো সিম্পল অঙ্ক, এটাতে শুধু কি 3টে আলাদা আলাদা দেওয়া আছে, সেই 3টের জন্য এই অঙ্কটাতে একটু সময় লাগছে, না হলে কিন্তু এটা ওই একই কনসেপ্টে আগের অঙ্কগুলোর মতোই হবে। তো আশা করি এই অঙ্কটা বুঝতে অসুবিধা হয়নি। যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।